নমস্কার, এসে গেলাম আমি সূর্যেন্দু আপনাদের সামনে। আজ ওই যে কাচু বসে আছে, ওর কাজ করছে, ওর স্কুলের কাজ চলছে। ও মোটামুটি শেষ করে এসেছে। চারটে বিষয়ের পড়া দেয় মূলত ওদের। প্রাইমারি স্কুলে পড়ে, তারকেশ্বর বিদ্যা মন্দির। চারটে বিষয় হচ্ছে বাংলা, পরিবেশ, অঙ্ক আর হচ্ছে ইংলিশ। কাচু কর। চারটে কর্মপত্র পাওয়া গেল, চারটে কর্মপত্রে হোয়াটসঅ্যাপে পাওয়া গেছে। চারটে কর্মপত্রই ও কমপ্লিট করেছে। ইংলিশটা বাকি আছে। ইংলিশটা আমারই ফাঁকিবাজি, আমি ওকে অঙ্ক আর ইংলিশ করাই, কিন্তু ওর মাম্মাম যখন বাংলার পরিবেশ কমপ্লিট করে দেয়, তো আমার তখনও কাজ কমপ্লিট হয় না। ফাঁকিবাজিও বটে, আপনি বুঝতেই পারছেন। কাজ, অনেক রকমের কাজ আছে। আজকে আপনাদের তো আগের দিন দেখালাম যে আমি বাইন্ডিং করি কিভাবে। মানে আপনাদের যদি কাজে লাগে ব্যাপারটা, যদি আপনারা এটাকে মানে নিজেদের বাড়িতে নিজেদের মতো করে করতে পারেন, তাহলে প্রয়োজনীয় বইগুলো মিশে যায় আর কি। মানে রিপেয়ারও করতে পারবেন, আর নতুন করে কোনো বই যদি ওইভাবে বেঁধে নিতে পারেন, স্ক্যান করে পিডিএফ করে তাকে প্রিন্ট আউট নিয়ে ওইরকম ফর্মা বাইন্ডিং হতে পারে। আর এছাড়াও তো আপনাদের আরও একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে সাইড স্টিচ। সাইড স্টিচটা আপনাদের আগের দিন খুব একটা দেখাইনি, তো আজকে দেখাবো। আপনাদের এটাও বলেছিলাম, আপনাদের মধ্যে যদি কেউ মানে কোনো ব্যবসাদার হন, কারো ধরুন কোনো শোরুম আছে, কোনো বিশেষ দোকান আছে যার বিলপত্র প্রচুর জমে যায়, যেগুলো মানে বছরের শেষের জন্য বা বেশ কিছু বছরের জন্য রেখে দিতে হয়। আমরা ফাইলিং তো করে থাকি সাধারণত। এগুলো বলছিলাম যে যদি ছিঁড়ে টিড়ে যায়, অনেক সময় ফাইলের যে লুপগুলো, আংটাগুলো থাকে, সেখান থেকে বিলটা কেটে বেরিয়ে আসে। যাতে কেটে বেরিয়ে না আসে, সে কারণে যেটা করা যায় যে বিলগুলোকে একদম বোর্ড বাইন্ডিং, হার্ড বোর্ডে বাইন্ডিং করা যায়। সেক্ষেত্রেও কিন্তু এই সাইড স্টিচটা কাজে লাগে। এই যেমন ধরুন আমাদেরই তারকেশ্বরের একটি বিশেষ দোকানের, আমি তো দেখাতে পারবো না কার বিল, ওইভাবে দেখানো যায় না। তবে এইগুলো হচ্ছে আমার কাছে সেই বিল জমা পড়েছে কারণ হচ্ছে যে এটা এই সাইড স্টিচ করতে হবে, এটাকে সমান করতে হবে মানে চারদিকটা। একদিকে যেদিকে মানে এই দিকে মানে এটাকে বাঁ দিকটা, বিলের বাঁ দিকটা এরকম স্টিচ করে দিতে হবে। কী করে সেটা আপনাদের দেখাবো। কিন্তু আজকে আমি একটু অন্য মুডে আপনাদের সঙ্গে বসেছি। আজকে কাজ আছে বিস্তর, কিন্তু আপনারাও যেহেতু আছেন আমার সঙ্গে, সেহেতু সেই অন্য একটা মুডেই আপনাদের কাছে বসলাম। আর কিছুই নয়, আজকে একটা ছোট্ট গল্প বলবো। মানে আমাদের জীবনযাপনের সঙ্গে আমি মাঝে মাঝেই বলি না যে দেখুন এই কবিতাটা আমি পড়ে শোনালাম, হয়তো একটা দুটো কবিতা, বা কোনো একটা ইতিহাস থেকে গল্প বলেছিলাম মাঝখানে। হ্যাঁ, যেটা গল্প তো নয়, মানে ঘটে যাওয়া ঘটনা আমাদের চারপাশে যা কিছু ঘটে যায়, তার থেকেই গল্প, কবিতা ইত্যাদি ইত্যাদি এগুলো সব বেরিয়ে আসে। প্রবন্ধ আমাদের মাথায় যা কিছু খেলে, হ্যাঁ, কোনো বিষয় নিয়ে আমার কোনো বক্তব্য প্রবন্ধের আকারে লিখে ফেললাম। তো এইভাবেই আমাদের লেখালেখিগুলোও চলে। চারপাশে অনেক আওয়াজ হয়, আমি আওয়াজগুলোকে কিন্তু মিউট করি না একটাই কারণে, এই তো শব্দগুলো জীবনযাপনের সঙ্গে জড়িয়ে আছে। তো শব্দগুলোকে যদি মিউট করে দিই, আমি যদি শব্দগুলোকে মিউট করে আমার গলাটাই আপনাদের শোনাই, তো চারপাশ ফাঁকা সুন্দর, এরকম তো নয় আমাদের জীবনটা। সেই কারণে চারিদিকে শব্দ আমি মিউট করতে চাই না। আপনারা আমার ভিডিওতে কমেন্টও আসে না খুব একটা দেখি, তো যদিও আমি চ্যানেল এই শুরু করেছি আর কি, তাতে আমি খুব একটা হতাশও নই। আমার মনে হয় আপনারা আমার পাশে আছেন, আমার সঙ্গে থাকবেন, আমার কথাগুলো শোনেন। আমি সেই জন্যে এগিয়ে যাই, থেমে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমি যা বলছি আমার একার কথা নয়, এগুলো সবার কথা। মানে আমার মতো যারা সমাজে থাকি, সমাজে বসবাস করছি, মানব সমাজে, আমার মতো লোকজন এইভাবেই তাদের কথাগুলো বলতে চায়, বা আরও আরও বিস্তরে বলতে চায়, বিস্তর আকারে কেউ কেউ বলেন। হ্যাঁ, তো আমি তো সেগুলো হয়তো অনেক ছোটোভাবে বলি, আমি আমার মতো করে বোঝাই অ্যাকচুয়ালি।
মানে আমি যেভাবে পারি আমি সেইভাবেই আপনাদের সামনে থাকতে চাই, আপনাদের সঙ্গে থাকতে চাই। আমি আশা করব যে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার যে পাশে থাকা বেল আইকনটা সেটাও আপনারা প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পান। তো আপনাদের একটা গল্প শোনাবো, ইচ্ছে করলো যে এই যে আমাদের রোজের চলাফেরা, এই চলাফেরার মধ্যে এই গল্পগুলো কিন্তু থেকে যায় মানে কি, মানে আমাদের জীবনের সঙ্গে মেলে, সেই কারণেই গল্পগুলো মুখে মুখে ছড়িয়ে পড়ে, থেকে যায়। কোনো একটা সময় কোনো একটা জায়গায় বসে হঠাৎ মনে পড়ে যায়, আর মনে পড়ে গেলে মনে হয় আপনারা যখন পাশে আছেন, সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে শেয়ার করুন। তার আগে দেখাই, আগের দিন বলেছিলাম যে কয়েকটা বই যেগুলো অনেক অনেক দাম, আমাদের পড়তে ইচ্ছে করে, অনেক সময় তো আমরা পড়তে পারি না। কারণ হলো যে অতটা দাম দিয়ে কেনা সম্ভব হয় না। কেউ কেউ দাম দিয়ে কিনতেও পারি, কিন্তু বলেছিলাম যে যদি আমি ওই দামটা দিয়ে একটার জায়গায় 10টা বই পড়তে পারি, তাহলে আমার যে পড়ার যে ব্যাপারটা সেটা আরও গ্রো করাতে পারি, আমি এগিয়ে যেতে পারি, আরও বেশ কিছু বই আমার সামনে চলে আসতে পারে। মানে একটা বই আমি কিনলাম, কিনে থেমে রইলাম, এইভাবে বলছি না যে বই কিনবেন না, অবশ্যই বই কিনতে হবে। বই না কিনলে, আপনি সেই জায়গায় গিয়ে না পৌঁছলে তো আপনি জানতেও পারবেন না যে কত কত বই, কত কত লেখক কীভাবে লিখছেন। বা আমরা এখন তো আবার অনলাইনেও পড়ি, সেটাও পড়ুন, সেখান থেকেও কিনুন, অনলাইন বই কিনে পড়ুন, সেখানে কোনো বাধা নেই। মানে আপনাদের যদি মনে হয় যে এরকম একটা বই আমার কাছে রেখে দিই বা একটার জায়গায় 10টা রাখি, তাহলে আপনারা এটা করতে পারেন। যাই হোক, আমার এক বন্ধু, ভাই কাম বন্ধু, কৃষ্ণেন্দুর খুব বই পড়ার ঝোঁক এবং বই খোঁজে রীতিমতো। মানে সে অনলাইনে, নেটে খোঁজে বা খুঁজে পড়ে নেয়, বা কোনো বইয়ের খোঁজ পেল কোনো সোশ্যাল মিডিয়া থেকে, সেই বইটা কোথায় পাওয়া যায় এরকম খোঁজ চালিয়ে কিনে ফেলে। হ্যাঁ, যতই দাম হোক না কেন। ও কিন্তু খুব একটা সচ্ছল এরকম বলবো না, হ্যাঁ, কিন্তু ওর ওই বই পড়ার নেশা খুব, ফলে ও কিনে ফেলে। তো এরকমই একজনের বই কিনতে কিনতে, মানে ওর পছন্দের একজন লেখক, বই কিনতে কিনতে ও হঠাৎ এই ব্যাপারটা ভাবে, কারণ পিডিএফ থেকে অনির্বাণের কাছে আগে ও বই করিয়েছে, আবার এই ব্যাপারটা ভাবে যে তাহলে এটা আমি ওরকম না করে জেরক্স করিয়ে নিয়ে সূর্যেন্দুদাকে বলি, সূর্যেন্দুদা তাহলে করে দিন। কারণ ওর ওই মানে বাইন্ডিংটা করে নেওয়ার সময়টা ওর নেই, ও আসলে সেলস প্রফেশনে আছে, ফলে ওই সময়টাও দিতে পারবে না, তাই ও আমাকেই দিয়ে দেয়। তো আমি সেই রকমই একটা বই হাতে পেয়েছি আজকে। এই যে এই বইটা দেখুন, এই কটা পাতার বই মাত্র, এই হচ্ছে বইয়ের থিকনেস। এই থিকনেসের বইটার দাম হচ্ছে 1300 টাকা। ও কিনছিল, কিন্তু ও যখন এটা খেয়াল পড়েছে তখন ও আর বইটা ওইভাবে কিনলো না। ও তখন বইটা কি করলো, এরকম জেরক্স করিয়ে নিল, জেরক্স করিয়ে আমাকে দিয়ে দিল, আমায় বললো যে এটা করে দিন। এই বইটা আমাকে হার্ডবোর্ড বাইন্ডিং করে দিতে হবে, আমি কাজে লাগবো। তার আগে আপনাদের সঙ্গে গল্পটা সেরে দিই, ওই বিলগুলোও বাঁধতে হবে আজকে, ওটা অন্য কোনো ভিডিও আপনাদের দেখাবো। আজকে গল্প করার ইচ্ছা, গল্প বলার ইচ্ছা, গল্পটা বলি আপনাকে। কৃষ্ণেন্দুর মতোই আমার এক ভাই কাম বন্ধু, তারকেশ্বরেই বাড়ি, ও টিচার, সংস্কৃত টিচার। ওর নাম পল্টু গুছাই। আমি তো আগেই বলেছি তারকেশ্বর থেকে অনেকগুলো লিটল ম্যাগাজিন বেরোয়। একটা লিটল ম্যাগাজিন, তার নাম কাটুস, আমাদেরই উদ্যোগে বেরিয়েছিল, জানি না কতদিন চলবে। 3টে সংখ্যা বেরোলো, 3টে সংখ্যার পর এখন আমরা থেমেই আছি, কারণ আমাদের মনে হচ্ছে যেন কাজটা করতে যতটা উৎসাহ দরকার, উদ্যম দরকার, ততটা উৎসাহ বা উদ্যম আমাদের কারণ নেই।
সেটাকে আগে অর্জন করতে হবে, সেই জায়গাটা তৈরি করে তারপর একটা পত্রিকা বের করা যাবে। নাহলে একটা পত্রিকাকে চালানো যায় না। পত্রিকা শুধুমাত্র যে টাকার অভাবে, টাকা পয়সার অভাবে বন্ধ হয়ে যায় তা নয়, উদ্যোগ, উৎসাহ এসবের মানে ইয়েতেও বন্ধ হয়ে যায় একটা পত্রিকা। আমরা সেটা বুঝতে পারি যে কোনো জিনিসে নিষ্ঠা না থাকলে, সত্যি করে তার প্রতি ভালোবাসা না থাকলে সেটা হয় না। আমাদের মনে হয়েছে যে কাটুসের প্রতি এখনো সেই রকম ভালোবাসা বোধহয় আমাদের জন্মায়নি। যাই হোক, ওই কাটুসের প্রথম যে সংখ্যাটা আমাদের বেরিয়েছিল ঠিক কোভিডের পর 2021 সালে আমরা সেই বছর করেছিলাম লিটিল ম্যাগাজিন উৎসব। কারণ কোনো মেলা করতে দেওয়া হচ্ছিল না, আমরা ভেবেছিলাম তাহলে এটাকে উৎসবের আকারে রাখবো এবারের জন্যে। তো বলে আমরা 2021 লিটিল ম্যাগাজিন উৎসব করেছিলাম। সেই লিটিল ম্যাগাজিন উৎসবে আমরা এই কাটুস প্রকাশ করেছিলাম। কাটুসে পল্টু লিখেছিল, এবং তার আগে পল্টু একটু বেড়াতে গিয়েছিল, যে জায়গাগুলো আমার একেবারেই অপরিচিত, কারণ আমি ওই জায়গায় বেড়াতে যাইনি, কবে যাব তাও জানি না। ওদের সবার মুখে গল্প শুনেছি, ওদের মধ্যে অনেকেই গেছে জায়গাগুলো, মানেভঞ্জন, টুমলিং, কালীপকড়া, আহেল। সেদিন ওরা এই পথ বেয়ে নেমে আসছিল, নেমে এসে ওরা থামলো শ্রীখোলায়। তো আমি এই জায়গাগুলোর সঙ্গে খুব একটা বেশি পরিচিত নই, আপনাদের আগেই বললাম, কারণ আমি যাইনি কখনো। তবু ওদের মুখে গল্প শুনে আমি জায়গাগুলো সম্পর্কে উপলব্ধি করতে পারি, দারুণ লাগে। তো শ্রীখোলায় বসে পল্টুরা তখন একটা বিরাট পাথরের উপরে বন্ধুরা মিলে কেউ হেলান দিয়ে দাঁড়িয়ে, কেউ বসে সময় কাটাচ্ছে, দেখছে আবার ওরা নেমে আসবে সমতলের দিকে, বা সেদিন হয়তো শ্রীখোলায় থাকবে, আমার ঠিক মনে পড়ছে না। 2021 আগে, মানে কোভিড পরিস্থিতির আগে, দেখছে যে চারদিক থেকে উঁচু পাহাড়, চারদিকে পল্টু বলছে যেন বাঁধাকপির মতো দেখতে সেগুলোকে, পল্টুর বর্ণনায়। আর সেই পাহাড়ের গা দিয়ে মেঘ ভেসে ভেসে আসছে, হ্যাঁ, শ্যাওলা ধরা বিরাট বিরাট সব গাছ, সেই গাছে গায়ে গা ঘষে যেন মেঘগুলো আদর করছে বা আদর নিচ্ছে, পল্টুদের মনে হচ্ছে তখন। আর অনেক নিচে দিয়ে কাঁচের মতো স্বচ্ছ একটা নদী বয়ে যাচ্ছে, নদীটার নাম জানা নেই পল্টুদের, পরে জেনেছে হয়তো, আমি আর শুনিনি। তো যাকে এইরকম একটা জায়গায় বসে আছে, আর দূরে পাহাড়ি জঙ্গলে কোনো একটা জায়গা থেকে, অবশ্যই জনবসতি হবে, ঘন্টার শব্দ ভেসে আসছে, পল্টুদের কানে আসছে। তো সেই সময়ে পল্টুর একটা গল্পর কথা মনে পড়ছে, আমার আজকে মনে পড়ে গেল। ঘন্টার শব্দে নয়, হঠাৎ করেই সকালে ঘুম থেকে উঠেই এই গল্পটার কথা মনে পড়ে গেল, মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য বসে পড়লাম। তো ঘন্টার শব্দ আসছে, পল্টুর তখন মনে পড়ছে নারায়ণ শর্মার হিতোপদেশের একটা গল্প। সেই গল্পটাকে পল্টু আবার নিজের ভাষায় লিখে এই কাটুসে দিয়েছিল, কাটুসে ছাপা হয়েছিল। এরকম তো করতেই পারি, আজকে যেমন পল্টুর গল্পটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, পল্টু যেটা যেভাবে বলেছে সেইভাবে। আমি নারায়ণ শর্মার হিতোপদেশ থেকে কিন্তু গল্পটা বলছি না। এমনই একটা পর্বতের কথা সেই গল্পে আছে, সেই পর্বতের নাম শ্রীপর্বত। তো সেই মুহূর্তে পল্টুর মনে হয়েছে শ্রীখোলার সঙ্গে শ্রীপর্বতের বেশ খানিকটা মিল আছে। পল্টু ঢুকে গেছে গল্পের ভেতর, আমরাও এখন ঢুকে পড়ব গল্পের মধ্যেই।
শ্রীখোলাই শ্রী পর্বত কিনা সে কথা আমিও জানি না, কিন্তু এই পর্বতের নিচে, শ্রী পর্বতের নিচে, যেখান থেকে পর্বত শুরু হয়, যে কোনো পর্বতেরই উত্থান যেখান থেকে, একটা সমতল জায়গা, তো সেই সমতল থেকে শুরু, সেই সমতল জায়গায় অনেক অনেক দিন আগে একটা বসতি ছিল। ওখানকার মানুষ কিন্তু ছিল খুব সৎ আর পরিশ্রমী, সেই কারণে তারা সুখী ছিল, নিজেদের মতো করে পরিশ্রম করে তারা জীবন যাপন করত। তো এরকমই তাদের দিন কাটছে। একদিন রাতে কোনো একটি চোর কোনো একটি ধনী লোকের বাড়ি থেকে একটা দামি বড় ঘন্টা চুরি করল। এই খবর তো জনবসতির আর কারোর পাওয়ার কথা নয়। চোর নিশুত রাতে, একদম গভীর রাতে সে এসেছে, ঘন্টা চুরি করেছে। চোরের কায়দায় ঘন্টায় কোনো শব্দও হয়নি, তো সেই ঘন্টা নিয়ে সে পালাচ্ছে কোথা দিয়ে? জনবসতির ভেতর দিয়ে গেলে কোনো ক্রমে যদি শব্দটি কারোর কানে আসে, বা তার পায়ের শব্দ, একদম নিঝুম রাত, তো পর্বতের নিচে একটা জনবসতি, চারপাশে পাহাড়ি জঙ্গল, সমতলেও কিছুটা জঙ্গলের অংশ আছে, সেই রকম একটা জায়গা দিয়ে সে ছুটতে ছুটতে সে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যাবে ঠিক করলো। ঢুকে পড়লো জঙ্গলের মধ্যে গভীর রাতে। কিছু পয়সা পাওয়ার আশায় একটা মানুষ কি না করতে পারে। কিছু পয়সা, কয়েকটা দিন তার একটু সুখে যাবে, এই আশায় সে ছুটছে জঙ্গলের ভেতর দিয়ে গভীর রাতে। তো তার আশায় তো জল পড়ে গেল, জল ঢালা হয়ে গেল। কারণ ওই জঙ্গলেই, ওই পথের পাশেই বসেছিল একটা হিংস্র ক্ষুধার্ত বাঘ। ঝাঁপিয়ে পড়লো চোরের উপর। ঝাঁপিয়ে পড়ে ব্যাস ছিন্ন ভিন্ন, চোরের শরীর পড়ে রইল সেখানে। শরীর মানে ছিঁড়ে খুঁড়ে হাড়গোড় বার করে দিল। আর ঘন্টাটা ছিটকে পড়েছিল পাশে, ঘন্টাটা পড়ে রইল সেইখানে। ও তো আর কাউকে জানান দিতে পারলো না, কারণ একটা ঘন্টা জড়বস্তু। চিৎকার করে কাউকে ডাকতে পারলো না, বাঘে আক্রমণ করেছে একটা মানুষকে। এই গল্পটা ঠিক রূপকথার গল্প নয়, কিন্তু প্রদেশের গল্পগুলো এরকম রূপকথার নয়, কিন্তু আমার মনে হয় আর কি। সেই জন্য ঘন্টাটা চোরটাকে বাঁচিয়ে দিল। মরে গেল, চোরের হাড়গোড় পড়ে রইল, আর পাশে পড়ে রইল সেই দামি বিশাল ঘন্টাটা। একটু একটু আলো ফোটার সঙ্গে সঙ্গে কি হলো, জঙ্গলের ভেতরে ঠিক যেখানটা ঘন্টাটা পড়েছিল সেইখানে বেশ কয়েকটা বানর দাপাদাপি শুরু করলো। তাদের ওটা জায়গা, তারা এসে ইরাল সেরাল ওরাল করে ঘুরে বেড়ায়, ফল পাকড় পাড়ে, খায়, এইসব করে। তাদের নজরে পড়লো বোধহয় যে সেই চোরের হাড়গোড় পড়ে আছে, বা কিছুটা রক্তও পড়ে থাকতে পারে। রক্তারক্ত হয়েছেই, বাঘ খেয়েছে, পরিষ্কার সাদা হাড়গোড় তো পড়ে থাকবে না। কিন্তু সেসব ওদের নজরে এড়িয়ে গেল। নজরে কি পড়লো, সেই ঘন্টা নিয়ে কি ঘটলো,